আজকের দিনটি পরিপূর্ণ আনন্দের সহিত হাজির হয় ধরিত্রীবাসীর একপাশে অবস্থানরত আমোদ প্রমোদ প্রিয় বাঙালিদের নিকট। আজ একটে 14 ফেব্রুয়ারি এবং পহেলা ফাল্গুন। এই দিনগুলো সবার জন্য বিশেষ হয় না, তবে কারো কারোর জন্যই পহেলা ফাল্গুন নামক দিনটি বড্ড বিশাল কারণ হয় বিলাসী জীবনযাপন এবং হই হুল্লোড়ের জন্য। অর্থবিত্তের দিক থেকে যারা সমৃদ্ধ তাদের বিশাল এক কারণ মিলে যায় টাকা খরচ এবং বিলাসিতা করার জন্য। নুহাশ মাহমুদ এই কাতারের একজন মানুষ। আজ মাহমুদ বাড়িতে শাহী ভোজের আয়োজন চলছে সকাল থেকেই। প্রতি বছর এই দিনটিতে আত্মীয় স্বজনদের মাঝে রমরমা এক মিলনায়তন মেলা দেখা যায়, অথচ এহেন শাহী ভোজ বিলাসী উদযাপনে বরাবরের মতো অনাগ্রহী মেয়েটি ঘুমের ওষুধের প্রভাবে বেঘরে ঘুমাচ্ছে। মেয়ের ঘরে চাপিয়ে রাখা দরজাটি হালকা একটু খুলে উকি দেয় নুহাশ মাহমুদ। অন্ধকারাচ্ছন্ন ঘরে সাদা পর্দা ভেদ করে সোনালি আলো ঠিকরে ঢুকছে। ঠিক বিছানা বরাবর দৃষ্টি রাখলে বুক ভরা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। মেয়ে প্রায়শই এমন দীর্ঘ নিদ্রায় সময় কাটায়। উদাসীন দৃষ্টি ফেলল বালিশে গাল দাবিয়ে বাচ্চাদের মতো শুয়ে থাকা মেয়ের দিকে। ফ্যাকাশে গায়ের বরণ গোলাপি বর্ণ ধারণ করেছে, লালচে ঠোঁট দুটো ফুলিয়ে ঘুমাচ্ছে। মৃদু হাসলো নুহাশ মাহমুদ। মেয়ে তার কাছে বরাবরের জন্য বিশেষ একটি সত্তা। মেয়ের আশা আসে দুবছর ছেলের বাবা হয়ে যায়। অতঃপর দ্বিতীয়বারের মতো সৃষ্টিকর্তা মুখ তুলে তাকালেন আর ফ্যাকাশে রঙা লালচে ঠোঁট সমেত এক রাজকুমারীকে দিয়ে তার কোল ভরিয়ে দিলেন। ভাবত মেয়ে তার ওই টলটলে স্বচ্ছ চোখে এই রংচঙে দুনিয়ার যত মূল্যবান স্বপ্ন বুনবে আর সেই বোনা স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে সে। নুহাশ মাহমুদের মেয়ের জীবনে কখনো কোনো আক্ষেপ থাকতে দেবে না, কিন্তু কখনো ভাবতেও পারেনি মেয়ের ওই ফ্যাকাশে বরণের মতো মেয়ের স্বপ্নগুলো এমন ফ্যাকাশে বেরং হবে। মাঝে মধ্যেই তার বড্ড বিরক্ত লাগে। সে কেন এত অর্থবিত্ত অর্জন করেছে, যেন তার সন্তানরা উচ্চাকাঙ্ক্ষী হতে পারে আর সে আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারে। বিশেষ করে তার নৈরা সে খুব করে চায় তার মেয়েটা আর 5টা মেয়ের মতো চঞ্চল আকাঙ্ক্ষা চাহিদা ভরা আগ্রহের সাথে জীবনযাপন করুক। তবে দীর্ঘ এই 26 বছর যাবৎ তাকে শুধু দীর্ঘশ্বাসই ফেলতে হয়েছে। সে ম্লান হেসে পুনরায় দরজা আটকে নিজের ঘরের দিকে পা বাড়ায়। ভাইয়ের সাথে ব্যবসায়িক আলোচনায় বসেছিল সকাল সকাল। এরপর নাস্তা খেয়ে উপরে আসলো। অতিথিদের আপ্যায়নের জন্য সব খাবারের অর্ডার দিয়ে এসেছে গতকাল রাতে। ঘরে কখনোই সে এসব রান্নাবান্নার ঝামেলা করে না। নৈরা দীর্ঘ নিদ্রার রেশ কাটলো কাজিনদের আগমনী কোলাহলে। অলস দৃষ্টি মেলে তাকায় নিজের 4 বোনের দিকে। নৈরাকে উঠতে দেখে হামলে পড়ল সবাই। প্রত্যেকের বয়স 20 বছরের ঊর্ধ্বে। তারা নৈরার থেকে একদম ভিন্ন। বিলাসবহুল আধুনিক চলাফেরার ধরন তাদের, এবং তারা যতক্ষণ নৈরার কাছে থাকবে তাদের কাজ হবে নৈরাকে বিরক্ত করা। বিছানায় ঝিমিয়ে বসে থাকা নৈরা পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস উপলক্ষে বোনদের বিশাল পরিকল্পনা শুনছিল। ঘড়িতে তখন 10টা 20। তবে হঠাৎ তার ঝিমানো চিত্ত হতচকিত হয়। পহেলা ফাল্গুন। সে হতচকিত কণ্ঠে বোনকে শুধায়, আজ পহেলা ফাল্গুন? একজন বিদ্রুপ করে বলল, সেটা তুই এখন জিজ্ঞাসা করছিস, অর্ধেক দিন শেষ হওয়ার পরে? নৈরা গায়ে মাখে না। বোনদের পরিকল্পনা স্মরণ করে সে পুনশ্চ শুধায়, এই দিনে বাইরে বের হলে কি শাড়ি পরতেই হয়? নৈরার এক বোন চঞ্চল কণ্ঠে বলে উঠল, আজকের বিশেষত্ব তো শাড়ি। তুই কি শুনিসনি, শাড়িতে নারী? শাড়ি হলো নারীদের একান্ত ব্যক্তিগত ঐতিহ্য। শাড়ি আর ভালোবাসার মানুষের মধ্যে একটা চমৎকার কানেকশন আছে, জানিস? নারী তার ভালোবাসার মানুষের জন্য শাড়ি পরতে ভালোবাসে, আর অদ্ভুত ব্যাপার হলো ভালোবাসার মানুষগুলো নারীকে এই শাড়িতে দেখতে পছন্দ করে। বলতে না বলতে মেয়েটির পিঠে এক চাপড় পড়ল। তার আরেক বোন হেসে উঠে বলে, তুই ওকে প্রেমের পাঠ পড়াচ্ছিস কেন? সবাইকে কি নিজের মতো পেয়েছিস? নূর আর ভালোবাসার মানুষ। সকলে বিদ্রুপ করে হেসে উঠল। নৈরা কপাল কুঁচকে বিরক্তি মিশ্রিত চাহনি নিক্ষেপ করে তার দিকে। কেন তার ভালোবাসার মানুষ থাকতে পারে না? কে বলেছে নেই? সকলে বোকা। মনে মনে হেন কিছু বাক্য উচ্চারণ করে মেয়েটি নিজের বিরক্তি নিজের মাঝেই চেপে রাখল। বোনরা নিচে নামতেই নৈরা হাস্যোজ্জ্বল মুখে চঞ্চল পায়ে বিছানা ছেড়ে নামল। অক্ষিপটে রঙিন স্বপ্ন বুনছে আনমনে। তৃষ্ণার্ত অন্তঃস্থল জানে এই স্বপ্নের বাস্তবিক রূপ বড্ড মনোমুগ্ধকর হবে। তবে ক্ষীণ সময়ের মাঝে তার হাসি মিলিয়ে গেল যখন কাবার্ডে একটাও শাড়ি খুঁজে পেল না। সে তড়িৎ গতিতে ঘড়ির দিকে তাকায়। 11টা বাজে। বিলম্বহীন বিছানা থেকে ফ্রকের ওড়নাটা নিয়ে নৈরা ছুটে বের হয় কামরা থেকে। বের হতেই নৈরার মায়ের সাথে দেখা হলো। সে চিন্তিত কণ্ঠে শুধায়, কি হচ্ছে? এমন দৌড়াচ্ছেন কেন? নৈরা গতিরোধ করে হাঁফাতে হাঁফাতে বলল, মাম্মা, আমার আলমারিতে একটাও শাড়ি নেই কেন? মিতা অবাক হলো মেয়ের এহেন প্রশ্নে।
মেয়ে ঠিক কোন দুনিয়ায় থাকে এ নিয়ে আরেকবার প্রশ্ন জাগে মনে। সে অতিষ্ঠ ভঙ্গিতে ডানে বামে মাথা নেড়ে বলল, আপনি জীবনে শাড়ি পরেন যে আপনার আলমারিতে শাড়ি থাকবে? নইরা বিরক্তি নিয়ে তাকায় মায়ের দিকে। জবাবটি যে তার পছন্দ হয়নি। সে আবার ছুটতে লাগলো। মিতা পেছন থেকে চেঁচিয়ে বলে, মায়ের কাছে অনেক শাড়ি আছে নৌরা, পরতে চাইলে সেখান থেকে পরো। না, আমার নিজের শাড়ি লাগবে মাম্মা। নইরা চেঁচিয়ে বলল। বাবার কক্ষে চাপিয়ে রাখা দরজা খুলে ঢুকে গেল নইরা। বাবা সেখানে নেই। বারান্দা থেকে আওয়াজ আসছে। সে ছুটে বারান্দায় যায়। বারান্দার দরজা আঁকড়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, বাবা, আমার কাছে কোনো শাড়ি নেই, আমার শাড়ি কিনে দাও। নিজ আলোচনায় বিঘ্ন করতেই নীরাদ আর নুহাস মাহমুদ পিছু ফিরে তাকালো। মেয়ের আতঙ্ক জর্জরিত মুখশ্রী দেখে নুহাস মাহমুদ উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে আম্মা, এমন দেখাচ্ছে কেন? নইরা ফের অনাহতর ন্যায় অসহায় কণ্ঠে বলল, বাবা, আমার আলমারিতে কোনো শাড়ি নেই। নুহাস মাহমুদের উদ্বিগ্নতা মিলিয়ে যায়। সে গা দুলিয়ে হেসে উঠল। এতদিনে তার মেয়ের চোখে পড়েছে তার কোনো শাড়ি নেই। নীরাদ ডানে বামে মাথা নাড়ল। এত উদাসীনতা তার ভালো লাগে না। নুহাস মাহমুদ মাথ বাড়িয়ে দেয় মেয়ের দিকে। নইরা বাড়িয়ে দেয়া হাতটি আঁকড়ে ধরে এগিয়ে যায় বাবার কাছে। নুহাস মাহমুদ নম্র কণ্ঠে শুধায়, আপনার হঠাৎ শাড়ির কথা কেন মনে পড়লো আম্মা? শাড়ি পরবেন? নইরা ঘন ঘন মাথা নেড়ে সায় জানায়। নুহাস মাহমুদ পুনরায় জিজ্ঞেস করে, কখন পরবেন? বোনদের সাথে বাইরে বের হবেন? এহেন প্রশ্নে নইরা জবাবহীনতায় ভুগল। ঘেমে ওঠা হাত কসলাতে লাগলো সে। নুহাস মাহমুদ দেখলো সেই হাত কসলানো, কিন্তু তবুও তার দৃষ্টি কৌতূহলী। কেননা মেয়ে যে আজ অব্দি কখনো কোনো পহেলা ফাল্গুনের শাড়ি পরেনি আর না বাইরে বের হয়েছে। নইরা কেতকাল বাদ মিনমিনে কণ্ঠে বলল, বীরঙ্গনা যাব বাবা। বীরঙ্গনা আজও খোলা? বাবার প্রশ্নে নইরা ঘন ঘন মাথা নেড়ে ডাহা মিথ্যা কথাটিকে সত্য প্রমাণ করলো। নুহাস মাহমুদ মৃদু হাসলেন। জিজ্ঞাসা করে, আচ্ছা, তাহলে এখন বাবাকে কি করতে হবে? নইরা মিনমিনে করে বলল, শাড়ি কিনে দিতে হবে এক্ষুনি। বিনা দ্বিরুক্তিতে নুহাস মাহমুদ সব কাজ অবহেলায় ফেলে রাখলেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ছেলের উদ্দেশ্যে বলল, বাবা, এসে কথা বলছি নীরাদ। এখন আপনার বোনের শাড়ির ব্যবস্থা করে আসি। নীরাদ বাবাকে বলল, তোমার যাওয়ার কি প্রয়োজন? আমি নুরুকে নিয়ে গিয়ে শাড়ি কিনে আনি। নুহাস মাহমুদ নাকচ করলেন, বললেন, না বাবা, যতদিন আছি আমার আম্মার সব চাওয়া আমি পূরণ করব, হোক সেটা ছোট কিংবা বড়। নইরা প্রগাঢ় হাসল। মেয়েকে নিয়ে তৎক্ষণাৎ বের হয় নুহাস মাহমুদ। আড়ংয়ের ছোট্ট সেই ব্রাঞ্চটিতে বাবা মেয়ে তখন ঘুরছিল। ব্লক প্রিন্টে সেই কটনের শাড়িগুলো আজ যেন নইরার কাছে সবচেয়ে নান্দনিক সৌন্দর্যের পোশাক মনে হলো। আফসোস হলো, কেন শাড়ি নামক পোশাকটির সৌন্দর্য এতদিন তার থেকে লুকিয়েছিল। তখনই অন্তঃস্থল বলে ওঠে। নারী সৌন্দর্যের মাঝে তখন ডুবে যখন সেই সৌন্দর্য উপভোগ করার মতো কেউ একজন থাকে। ষষ্ঠ কাঞ্চন বেলার জন্য অপেক্ষারত নইরা হাসল নিজের মনের অবুঝ কথায়। শাড়িগুলো ছুঁয়ে ছুঁয়ে যেতেই দুটো শাড়ির দিকে চোখ আটকালো নইরার। ওষ্ঠকোণা বেঁকে যায়। ধবধবে সাদার মাঝে সুতোর কাজ করা একটি শাড়ি আর স্কাই ব্লু রঙা একটা ব্লক প্রিন্টেড শাড়ি দেখতে অকিপটে ভেসে উঠল। চাঁদার স্কাই ব্লু রঙা শার্ট করা একটা ঘরমাক্ত বদন। লোকটাকে পুরো সপ্তাহে দুটো রঙের শার্টই পরতে দেখা যায়। মনে হয় যেন এই দুটো রং দুটো ওই ব্যক্তির জন্যই তৈরি। সে হ্যাঙ্গার থেকে শাড়ি দুটো বের করে নিয়ে এসে বাবার দিকে বাড়িয়ে দিল। নুহাস মাহমুদ মৃদু হেসে বললেন, এত হালকা রঙের শাড়ি আম্মা? ফাগুনের দিনে কেউ এই রঙের শাড়ি পরে? নইরা মৃদু হেসে কাঁধ ঝাঁকিয়ে মিহিসরে বলল, আমার ফাল্গুনের রঙগুলো তো এমনই বাবা, তবে আমি ভিন্ন কিছু কিভাবে পরতে পারি বলো? আর এই রং দুটো পৃথিবীর সব রঙের থেকে সুন্দর রং। নুহাস মাহমুদ স্থির দৃষ্টিতে তাকিয়ে শুনল মেয়ের বদলে যাওয়া রং। এতদিন জানতো মেয়ের পছন্দের রং কালো। সকাল থেকে বুব্ব আনন্দের দুনিয়ায় ভাসছে। তার এই প্রমোদের কারণ হলো মামু আজ পুরো বাজার তুলে এনেছে বুব্বার জন্য। জাঙ্ক ফুড, মাছ মাংস, ফল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো ক্রিকেট ব্যাট এবং ক্রিকেট প্যাড। এবং বুব্ব আবার ক্রিকেট খেলবে, কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হবে না। আর স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায়ও সে অংশগ্রহণ করতে পারবে। ভাগ্নের ওই উল্লাসে স্বরূপ ভুলতে চেষ্টা করলো সদ্য বাবার শেষ স্মৃতিটুকু খুইয়ে আসার বেদনা। সাধনা যখন ভাইয়ের মুখ থেকে সত্যটা জানতে ব্যর্থ হলো তখন সোজা ভাইয়ের ঘরে গেল। খুঁজে দেখলো তার আর তার ছেলের জন্য তার ভাইটা পুনরায় নিজের কোনো মূল্যবান জিনিস ত্যাগ করলো। বাবার শেষ স্মৃতিটুকু যখন আর খুঁজে পেল না ভাইয়ের ঘরে, তখন সে ঝরঝরিয়ে কেঁদে উঠল। অশ্রুসিক্ত নয়নে বেদনা ভরা কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে, আব্বু, আমার জন্য আজ তোমার শেষ স্মৃতিটুকু হারিয়ে ফেলো। আমি কি করে ওকে মুখ দেখাবো?
তৃষ্ণাতপীড়িত হৃদয় তাদের উৎকণ্ঠা সামলে নিতে শিখল। তখন ঘড়িতে 3টা বাজে। লোকটা একদিন স্কাই ব্লু রঙা শার্ট আর একদিন সাদা শার্ট ঘুরিয়ে ফিরিয়ে পরে। হিসেব মতো আজ লোকটার সাদা শার্ট পরার দিন। ছিমছাম গরনের দেহে সদ্যই সাদা শাড়িটি অপর সৌন্দর্য নিয়ে খাঁচে খাঁচিয়ে লেপটে গিয়েছে। বড্ড স্বাদ জাগে। টলটলে স্বচ্ছ টানা টানা চোখ দুটিতে আজ কাজল টানার। অদক্ষ হাতে সেটাও টানল। ফ্যাকাশে মুখশ্রীর গাল দুটো সর্বদার ন্যায় অত্যাধিক ফর্সার কারণে গোলাপি আভায় চেয়ে আছে। নৈরা আলগোছে একটি হাত খোপা করে নিল, যেটি ঘাট শুয়ে যায়। অতঃপর আপাদমস্তক নিজেকে একবার দেখে নিল, ঠিক খুঁটে খুঁটে। কোনো অলঙ্কারের ছোঁয়া নেই, শুধুমাত্র বাহাতের মধ্যম আঙ্গুলটি ব্যতীত। বাবার দেয়া হীরের ওই আংটিটা আজ পর্যন্ত কখনো নিজের থেকে আলাদা করেনি নৈরা। তবুও মনে হলো সাজসজ্জা বেশি হয়ে গেছে। তাকে অদ্ভুত দেখতে লাগছে কি? ততক্ষণে অ্যালার্ম ঘড়িটি রোজকারের মতো নির্দিষ্ট সময়ে বেজে উঠল। নৈরা সেদিকে একবার তাকিয়ে ব্যস্ত হাতে নিজের ব্যাগটি কাঁধে তুলে নেয়। শেষবারের মতো নিজেকে আরেকবার দেখে নিয়ে নৈরা দ্রুত বের হয় ঘর থেকে। প্রকৃতি আজ নতুন সাজে সজ্জিত। চারদিকে মৃদুমন্দ শীতল সমীরণে ফুলের সুবাস। ফাল্গুনের স্বাগতমে গাছপালার ন্যায় ধরণীর এই প্রান্তের প্রতিটি মানুষ আজ রঙে আর ফুলে ফুলে সেজে উঠেছে। পথে প্রান্তরে শুধু শাড়ি আর পাঞ্জাবি পরা যুগল, গতরে তাদের ফুলের ছোঁয়া। পিচের রাস্তা ঢেকে যাওয়া শুকনো এবং আজ শুকনো একাধিক ফুলের আস্তরণ পেরিয়ে গাড়ি থেকে নামে নৈরা। সোজাকে স্টিলের ওই বেঞ্চিটির এক কিনারায় পা ঝুলিয়ে বসল। চারিদিকে একবার চোখ বুলিয়ে তাকায় বীরাঙ্গনার পাশের শৈখিনতার ছোঁয়ায় সেজে থাকা সরু সিঁড়ির সামনে চেয়ার পেতে বসা দারোয়ানের দিকে। অষ্টকোণে স্মিত হাসি ফুটে ওঠে। মনে হয় এই বুঝি তার অপেক্ষাদের সমাপ্ত ঘটিয়ে বেরিয়ে আসলো ঘরমুক্ত শরীরের লোকটি। ড্রাইভার চাচা অসহায় দৃষ্টিতে তাকায় মেয়েটির দিকে, শুধায়। নৈরা মৃদু হেসে বলল, চাচা, আজ তো পহেলা ফাল্গুন, তাই বন্ধ। এমনি চাচা, আমি এখানে কিছুক্ষণ বসবো, আপনি ততক্ষণে কোথাও গিয়ে ঘুরে আসুন, আমি ফোন করে আপনাকে ডেকে নেব। ড্রাইভার চাচা নম্র কণ্ঠে বলল। নৈরা কপাল কুঁচকে নিল, বলল, না, আপনার এখানে থাকার প্রয়োজন নেই, আপনি ঘুরে আসুন কোথাও থেকে। ড্রাইভারের অসহায় কণ্ঠ। নৈরা থমথমে মুখে জেদি কণ্ঠে বলল, না গেলে আমি বাবাকে বলে দিব আপনি রোজ দেরি করে আমার নিতে আসেন। ড্রাইভার চাচা থতমত খেয়ে গেল, বলল, সেটা তো আমার দেখার বিষয় না চাচা, আপনার জন্য রোজ রোজ আমায় অপেক্ষা করতে হয়। ড্রাইভার চাচা মিনমিনে কণ্ঠে বলে। গাড়ি নিয়ে চলে গেল সেখান থেকে। ড্রাইভার চলে যেতেই নোরা ফিক করে হেসে উঠল। নিজেকে তার প্রচুর চতুর মনে হচ্ছে। কেমন চাটুকারিতার সাথে ড্রাইভার চাচাকে পাঠিয়ে দিল। নৈরা হাসি মুখে পা দোলাতে দোলাতে মৃদু স্বরে গুনগুন করতে লাগলো। যার ধৈর্য যতটুকু, তার ধৈর্যের পরীক্ষা ঠিক তার থেকে দ্বিগুণ। এই কথাটি যেন একদম ফলপ্রসূ নৈরার জন্য। পুরো এক রাত একটা দিন অপেক্ষা কি কম দুঃসহ, যে আবার এই 2 ঘন্টার অপেক্ষা? কিন্তু সেই 2 ঘন্টার দুঃসহনীয় অপেক্ষাও নৈরা হাসি মুখে করে নিল। কিন্তু 5:30 বেজে গেল যখন ব্যাংকের সিঁড়ি থেকে কেউ নামলো না, তখন অস্থির হয়ে পড়ল নৈরা। হাত কসলাতে কসলাতে বিবর্ণ মুখে বারবার তাকায় সিঁড়ির দিকে। দেখতে দেখতেই 5:40 বেজে গেল। নৈরা আর উদ্ভ্রান্ত অন্তঃস্থল নিয়ে বসে থাকতে পারল না। সে ধীর পায়ে হেঁটে যায় ব্যাংকের নিচতলায়, সিঁড়ির গোড়ায় থাকা মাঝবয়সী দারোয়ানের কাছে গিয়ে বিনম্র কণ্ঠে বলল, ভাই আসসালামু আলাইকুম। দারোয়ান লোকটি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? নৈরা হেসে জবাব দিল, কিয়ৎকাল বাদ ইতস্তত কণ্ঠের শুধায়, ভাইয়া 6টা বেজে যাচ্ছে, কিন্তু ব্যাংকের লোকেরা এখনো বের হচ্ছে না কেন? লোকটি বিলম্বহীন হেসে জবাব দিল, আজ তো শুক্রবার আপা, ব্যাংক বন্ধ। সহসা নৈরা দুঃসাহস অপেক্ষা তৃষ্ণাত পীড়িত হৃদয় সহ সব সাজগোজ যেন মুখ থুবড়ে পড়ল। অবাক পানে তাকিয়ে শুধায়, আজ শুক্রবার? হ্যাঁ আপা, আপনি ভুলে গিয়েছেন বোধহয়, এমন হয় মাঝে মাঝে। দারোয়ান মৃদু হেসে বলল। নৈরা টলটলে স্বচ্ছ দৃষ্টি নিক্ষেপ করে সরু সিঁড়িটির দিকে। মনে হলো এই বুঝি ঘরমুক্ত শরীরে লোকটা ফোনে কথা বলতে বলতে বেরিয়ে আসলো। নৈরা নিরুত্তর উদাসীন দেহ টেনে আবার বেঞ্চিতে এসে বসলো। তবে দেহে কোনো উৎফুল্লতা নেই, আছে অবসাদ। এই অবসাদ দীর্ঘক্ষণ কারোর উপেক্ষায় মুখিয়ে থাকতে থাকতে যখন শুনল তার অপেক্ষারা দীর্ঘায়িত হচ্ছে, ঠিক অনন্তকালের মতো দীর্ঘ অপেক্ষা মনে হলো নৈরার কাছে। পালাক্রমে কাঞ্চনবেলার সোনালি আলো মিলিয়ে গেল। পশ্চিম আকাশের সূর্য তখন টকটকে লাল বর্ণ ধারণ করেছে। প্রকৃতি নির্দেশ করছে বিদায় বেলা এসে পড়েছে। অপেক্ষা নামক এক যন্ত্রণাদায়ক অনুভূতি সামলে উঠতে না পারা মেয়েটি তখনও কোলের মাঝে দুহাত জড়সড় করে চুপটি করে নতমস্তকে বসে আছে।
নতমস্তকে বসতে বসতেই একটা সময় দুই হাতের মাঝে টুপটাপ করে কিছু নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। শেষ গলিটা লম্বা লম্বা পা ফেলে পার হতে ঘরমাক্ত দেহবয়ে ম্লান হয়ে আসলো। চঞ্চল দৃষ্টিকে সোজা স্থির হয় বাগান বিলাস ফুলগুলোর নিচে স্টিলের বেঞ্চিতে নতমস্তকে বসে থাকা সাফেদ অবয়বের দিকে। মন ঠিক জানতো এই জায়গাটিতে বোকা নারীটি তার অপেক্ষার প্রহর গুনবে। গত রাতের মতো এই সময়টিকেও এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু কোনোভাবেই পেরে ওঠেনি। অস্থির অন্তঃস্থল নিয়ে ছুটে বের হয়, কিন্তু রিক্সা খুঁজে পাচ্ছিল না। তাই তো এত পথ হেঁটে আসতে হয়েছে। আর নারীটির চোখে জল এসেছে। সে উদাসীন কণ্ঠে বিড়বিড় করে বলে, বোকা কাঞ্চনবালা, অশোকের কাছে সুখ খুঁজে চলেছেন। বেঞ্চির ঠিক অপর পাশে দুহাত দূরাত থেকেও বসতেই নতমস্তকে বসা মেয়েটি বাচ্চাদের মতো হাতের উল্টো পিঠে চোখের পানি নাকের পানি মুছতে লাগলো। ফেসফেসে গলায় শুধায়, আজকের দিনে কি বাসায় সবজি খাওয়া হয় না? হয়তো। একটা রুমাল সহ ছোট্ট জবাব ফিরে আসলো। মেয়েটি থমথমে মুখে রুমালটি নাক চোখ মুছতে লাগলো। ফের শুধায়, তবে এত দেরি করে এলেন কেন? এমনি। বড্ড উদাসীন ঠেকলো সেই কণ্ঠ। মেয়েটি তৎক্ষণাৎ অশ্রুসিক্ত রাগনেতে চোখে তাকালো ঠিক নিজের বাঁ পাশে। সাদা পাঞ্জাবি পায়জামা পরা সুদাম দেহটি বেঞ্চিতে পিঠ এলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে যাচ্ছে। নৈরা চোখ নামিয়ে নেয়। রাগে হাতে হাত চেপে কাঠ হয়ে বসে রইল। সৌরভ কিয়ৎকাল বাদ মৃদু হেসে মিহি স্বরে ডেকে ওঠে, নইরা। নৈরার রাগান্বিত স্বর, এখানে কি করছেন? বীরঙ্গনায় এসেছি। মেয়েটি রাগান্বিত স্বরে ঢা মিথ্যা কথাটি বলল। স্বরূপ বিলম্বহীন মেয়েটির মিথ্যাকে পাকড়াও করে মিহি স্বরে বলে ওঠে, আজ শুক্রবার নইরা, বীরঙ্গনা বন্ধ। নতমস্তকে মেয়েটি অপরাধী সাব্যস্ত হলেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে তখনও ব্যস্ত গড়িয়ে পড়া অবাধ্য অশ্রুগুলো মুছতে। সৌরভ ঘাড় কাত করে নিগুড় চোখে দেখে মেয়েটিকে, ফের ডেকে ওঠে, নইরা। কাঁদছেন? না। আমি তো স্পষ্ট দেখছি আপনি কাঁদছেন। আপনি ভুল দেখেছেন। ও তাই? তবে তো মনে হয় আমি এটাও ভুল শুনেছি যে আপনি দারোয়ানের কাছ থেকে আমার নাম্বার নিয়েছেন, তাই না? ফের মেয়েটির রাগান্বিত স্বরে স্বরূপ গা দুলিয়ে হেসে ওঠে পুনরায় শুধায়, রোজ রাতে 9:30 থেকে 10:30 পর্যন্ত পর্দার পেছনে লুকিয়ে লুকিয়ে কাউকে দেখা হয়, এটাও নিশ্চয়ই আমি ভুল দেখেছি। মেয়েটি তখনও চোখের পানি মুছতে মুছতে জবাব দেয়, রাস্তার ওপারে থাকা বকুল ফুলের গাছটিকে দেখতে দেখতেই বিষাদেরা চোখ জুড়ে নামলো। আবার ডেকে উঠল মেয়েটিকে, নইরা। আপনি কি জানেন আপনি পৃথিবীর সবচেয়ে সহজ, স্বচ্ছ এবং সরল একটি সত্তা? ভাইজানরা বলে। নৈরার গম্ভীর কণ্ঠে সরব স্মিত হাসল। বকুল গাছটির দিকে স্থির দৃষ্টি রেখেই বিমর্ষ কণ্ঠে বলে উঠল, আপনার ভাইজানেরা কখন এটা বলেনি যে আপনার সৌন্দর্যই আপনার এই সহজ সরল সত্তাটি? মেয়েটি তৎক্ষণাৎ নতমস্তক তুলে তাকায় দূরপানে দৃষ্টি রাখা লোকটির দিকে। কিয়ৎকাল বাদ নীরবতা ভেঙে স্বরূপ বলতে লাগলো, আমার বাবা নেই নইরা, মা, বোন আর একটা 5 বছরের ভাগ্নে নিয়ে আমার পরিবার। আপা বিধবা হয় বছর 4 হলো। বিভোর আমার ভাগ্নের বয়স তখন 1 বছর। তারপর থেকে আমার বোন আর ভাগ্নে আমার কাছে থাকে। আমার বোন আমার জন্য সব কিছু নইরা, তাকে কখন আমি কোনো কিছুতে ছোট হতে দেখতে পারি না। আমার প্রতিটা পদক্ষেপ হয় তার ভবিষ্যতের কথা চিন্তা করে। আমার মাথার উপর বিশাল একটা লোনের বোঝা নইরা, 54 লক্ষ টাকা, প্রতি মাসে 1.5 লক্ষ টাকা গুনতে হয় এই লোন বাবদ। সেখানে আমার মাসিক বেতন মাত্র 48,000 টাকা। বেতনের থেকে 3 গুণ বেশি এই লোন টানতে আমায় হিমশিম খেতে হয়। আমার বুব্বো খুব একটা ভালো খেতে পারে না, এই কারণে তার খুব আক্ষেপ মামু সবসময় কেন সবজি কিনে, মাছ মাংস কেন কিনে না। আপনি জানেন সে খুব ভালো ক্রিকেট খেলে, স্বপ্ন বিশাল বড় ক্রিকেটার হবে। এই তো সেদিন রক্তাক্ত পা নিয়ে হাজির হয়। আমি তাকে একটা ক্রিকেট ব্যাট কিনে দিতে পারিনি। মাঝে মধ্যে প্রচুর অসহায় বোধ হয় জানেন। এতটুকু বলে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল সৌরভ। পুনরায় বলতে শুরু করলো। নিজের ডান পাশের মেয়েটির দিকে তাকালে হতভম্ব দৃষ্টি দেখা মিলে। সৌরভ চোখ রাখে সেই টলটলে আখিদয়ের দিকে, বলল, এই মত্তাবস্থায় কাউকে নিজের সাথে জড়ানো মানে তার সকল সৌন্দর্য কেড়ে নেয়া। নইরা, আমার দ্বারা সব সহ্য হবে, কিন্তু কারোর সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করা সহ্য হবে না। আপনি আমার দেখা সবচেয়ে অনন্য একটি সত্তা নইরা। ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। অযথা নিজের অনুভূতিগুলোকে গভীর হতে দেবেন না, কারণ দিন শেষে কষ্টটা আপনারই বেশি হবে। এটা আমার জন্য কখনো সুখকর হবে না। কেন হবে না?
মেয়েটি অশ্রুভরা নয়নে তাকিয়ে শুধায়। স্বরূপ দৃষ্টি রাখে সে অশ্রুভরা নয়নের দিকে, কিন্তু জবাব দিতে পারল না। মেয়েটি পুনশ্চ শুধায়। কেন সুখকর হবে না? কাউকে দুঃখের মাঝে দেখা কারোর জন্য সুখকর হই বুঝি? স্বরূপ মৃদু হেসে শুধায়। মেয়েটি নাকচ করে বলল। যখন কেউ কাউকে ভালোবাসে তখনই তার কষ্ট দেখতে পারে না। আমি তো আপনাকে চিনিই না, তবে ভালোবাসা কোত্থেকে আসলো? স্বরূপ ভুরু নাচিয়ে শুধায়। মেয়েটি তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে দেয়। তবে আপনি কি করে বুঝলেন আমি রোজ আপনাকে পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখি? আপনিও নিশ্চয়ই দেখেন। আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আপনি কেন এখানে আসলেন? আর আপনি আমার নামও জানতেন আগে থেকে। আপনার মন চোর আছে আপনার মনে। বুকে হাত গুজে থাকা লোকটি মৃদু হাসল মেয়েটির কথায়, ভুরু বাঁকিয়ে বলল। মাটি খুঁড়ে কেঁচো বের করতে পারবেন না বোকা কাঞ্চনবালা, ব্যর্থ চেষ্টা করা ছেড়ে দিন। মেয়েটি ছলছলে নয়নে তাকায়, রাগনীতে স্বরে বলে। আই ডোন্ট ডিজার্ভ বেটার বিকজ আই ডোন্ট নিড বেটার। আপনাকে আমায় নিয়ে এত চিন্তা করতে হবে না। স্বরূপ তখনও হাসলো মেয়েটির রাগান্বিত স্বরে। মেয়েটি প্রাণ চেষ্টা করছে নিচের মিছে ভাবনাকে সত্য প্রমাণ করতে। তখন সন্ধ্যা নেমে গিয়েছে। বেঞ্চির দুধারে বসা দুই মানবীর অন্তঃস্থলে বিদায়ের সুর বাজল। এলোমেলো অনুভূতি মিশ্রিত নির্নিমেষ চাহনিতে একবার দেখে নেয় সফেদ শাড়িতে আবৃত নারীটিকে। পাঞ্জাবি ছেড়ে উঠে দাঁড়ায় স্বরূপ। অদূরে ভ্যানে ফুল বিক্রি করতে থাকা লোকটির কাছে হেঁটে যায়। ফিরে আসে দুটো লাল গোলাপ সমেত। নতমস্তকে বসে থাকা মেয়েটির চোখের সামনে অস্তপ্রায় সূর্যের ন্যায় রক্তিম ফুল দুটো ভেসে উঠতে সে চোখ তুলে তাকায়। স্বরূপ সেই দৃষ্টির মানে অনুসরণ করে বলল। আপনি সৃষ্টিকর্তার এক নিখুঁত সৃষ্টি নইরা। সামান্য একটা ফুল আপনার বাহ্যিক সৌন্দর্যে খুঁত সৃষ্টি করবে, এটা বড্ড বেমানান লাগছিল। এটা আপনার জন্য কালের পিঠে গুজে নিলে সুন্দর লাগবে। অন্য কিছু ভেবে নিজের কষ্টকে দ্বিগুণ করবেন না। আসছি, নিজের যত্ন নেবেন। লোকটি চলে যায়। মেয়েটিকে সেই বেঞ্চিতে একা ফেলে, আর মেয়েটি সেদিকে উদাসীন দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপাত দৃষ্টিতে মনে হলো যেন নির্ছাড়া কোনো দুঃখী পাখি সে। ফাল্গুন সর্বদা রং নিয়ে আসে না, কখনো কখনো হাজারো রঙের বেশেও সে হাজির হয় বিবর্ণ ধূসর রাঙা হয়ে। অস্তমিত সূর্যের লালচে আলো মন্থর গতিতে দিগন্তে মিলিয়ে যাচ্ছে। সে আধো আধো তমসায় ধীরে ধীরে মিলিয়ে গেল সফেদ পাঞ্জাবিতে। আবৃত সুঠাম দেহি পুরুষটিও একটিবার পিছু ফিরে তাকানোর সাহস হলো না। ক্ষিপ্র গতিতে হাঁটতে হাঁটতেই একটা সময় দ্রুতগামী পা দুটো গতি হারালো। চারিদিকে উল্লাস নতুনত্বের। দূরপাল্লায় উদাসীন দৃষ্টি তাক করা। সমীরণে তখন ভেসে বেড়ায় একটি উদাসীন ধিমি কণ্ঠ। জানি দ্বিতীয়বার আর কখনো আমাদের দেখা হবে না। বাতাবরণে আর কখনো হেলিওট্রপ ফুলের সুগ্রহণ ভাসবে না। আর কখনো টানা টানা ওই স্বচ্ছ টলমলে চোখে অযাচিত আবদারের দেখা পাবো না। জানি ওই চোখগুলোতে আর কখনো নিজের জন্য প্রতীক্ষা দেখতে পাবো না। আর কখনো স্টিলের ওই বেঞ্চির এক পাশে কেউ পা দোলাতে দোলাতে আমার অপেক্ষায় থাকবে না। জানি আর কখনো সুখ খুঁজতে কেউ ছোট্ট এক আদুরে ফ্যাকাশে খরগোশের ন্যায় আমার গা ঘেঁষে বসবে না। কিন্তু এত জানার মাঝেও কখন যে আমি আপনাকে এতটা নিখুঁতভাবে জেনে গেলাম সেটা তো অজানাই থেকে গেল কাঞ্চনবালা। এর শাস্তি হিসেবে এই যন্ত্রণাদায়ক বিরহ যন্ত্রণা আমার প্রাপ্য। ধীর স্থির বেঞ্চিতে বসা মেয়েটির জীবন থেকে সোনালি কাঞ্চনবেলা মিলিয়ে গেল। সদ্য পরিস্ফুটিত মনটিতে প্রেমের ছোঁয়া মিলিয়ে যেতে লাগলো। সমীরণে বিষাদ ছুঁয়েছে। টান পড়াতে আর সুর উঠল না। হারমোনিয়ামে আর আঙুল চলল না। কণ্ঠ সুর তুলতে ব্যর্থ হলো। কর্ণকুহারে আর শ্রুতিমধুর শব্দ তুলে নারীটির মোহনীয় কণ্ঠে প্রবেশ করল না নাকি করতে দিল না। সবার সব অধিকার থাকে না, ভালোবাসতে অধিকার প্রয়োজন। যেই অধিকার ওই সাধারণ একজন মধ্যবিত্ত ব্যাংকারের নেই, তাই তো তার ভালোবাসতে নিষেধ। অসামর্থ্য বোঝে না মন, চাই কেবল মায়া নিজেরটা। তাতেই কেন শান্তি খোঁজে না মন, দীপ্ত জিনিসেই কেন জ্বলে তার মন। স্কুল গেট সংলগ্ন খালি জায়গাটিতে বকুল গাছের ছায়ায় ছোট্ট একটি ছেলে হেলান দিয়ে দাঁড়িয়ে। নোমান লম্বা লম্বা কদম ফেলে গোটা গেট দিয়ে ঢুকছিল। স্কুলের ভেতর ঢুকতে গেলে তার গতিরোধ হলো অদূরে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে। পরিচিত আদল দেখতেই সে মৃদু হেসে এগিয়ে যায়। মিশরে জিজ্ঞেস করে, হে ক্যাপ্টেন, স্কুল শেষ? এখানে দাঁড়িয়ে কি করছো? বাসায় যাবে না? দোদুল্যমান দেহ নিয়ে বুব্ব দুর্বল আঁখি তুলে তাকায় নোমানের দিকে। শরীরের উপর জোর খাটিয়ে মৃদু হেসে জবাব দেয়, যাবো বন্ধু, মাম্মাম নিতে আসবে। নোমানের ললাটে ভাঁজ পড়ল সর্বদা স্ট্রং চঞ্চল বুদ্ধিমান বাচ্চাটির এহেন দুর্বল কণ্ঠে। সে হাঁটু গেড়ে বসে, বুব্বর কাঁধে হাত রেখে নম্র কণ্ঠে শুধায়, ক্যাপ্টেন, এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? বুব্ব নেবু নেবু চোখে মাথা নাড়ল, বলল,
আমার অনেক খারাপ লাগছে বন্ধু, দাঁড়িয়ে থাকতে পারছি না। মাম্মাম এখনো আসছে না কেন বলো তো? নোমানের মুখশ্রী থেকে হামেশার ন্যায় রসিকতার প্রলেপ সরে গেল। সে চিন্তিত লোচনে ছেলেটির কপালে হাত রাখলে উত্তপ্ত চর্মে অনুভব হয় ছেলেটির গা কাঁপিয়ে জ্বর এসেছে। সে বিলম্বহীন দুহাত বাড়িয়ে দিল বুব্বর দিকে, বলল, ক্যাপ্টেন, তোমার অল্প একটু জ্বর এসেছে, ভালো হয়ে যাবে, চিন্তা করো না। তোমার মাম্মা এক্ষুনি এসে পড়বে, আপাতত আমার কাছে এসো। বুব্ব কিয়ৎকাল সময় নিল। মাম্মা প্রতিদিন পই পই করে বলে দেয় কারো দেয়া কিছু খাবে না, কোলে উঠবে না, ডাকলেও যাবে না, কিন্তু শরীর যে সায় দিচ্ছে না। সে দুর্বল কণ্ঠে বলল, মাম্মা বকা দেবে বন্ধু। নোমান আজ আর সম্মান করতে পারল না মায়ের বাধ্যগত ছেলেটির শিক্ষাকে। সে জোরপূর্বক বুব্বকে কোলে তুলে নিল, মাথাটা কাঁধে চেপে বলল, দুঃখিত ক্যাপ্টেন, আপনাকে এভাবে রাখতে তো আমি পারবো না। আপনি বরং এখানে শুয়ে থাকুন, আপনার মাম্মা আসলে বাসায় চলে যাবেন। বুব্বর ঢলে পড়া দেহেও একটু আরাম পেল। সে দ্বিরুক্তি জানায় না, বরং গলা জড়িয়ে ধরে শুয়ে থাকে। নোমানের ঘাড় গলা ভিজে উঠল ছেলেটির উত্তপ্ত শরীরে আছে। ব্যতিব্যস্ত হয়ে পড়ল নোমান। ঘাড় ঘুরিয়ে ছেলেটির দিকে তাকালে অসহ্য অনুভব হয়। ছেলেটি ঘুমিয়ে পড়েছে। সে অদূরে একটা গাছের নিচে বাঁধাই করা শানের উপর বসলো বুব্বকে কোলে নিয়ে। বুব্বর ব্যাগ ঘেটে পানির বোতলটা বের করে নিচের রুমাল ভেজালো, অতঃপর বুব্বর মাথায় রাখলো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নোমান জলপট্টি দিল, কিন্তু কাজ হচ্ছে না। ছেলেটার মাও আসছে না। সে বুব্বকে কোলে নিয়ে অপেক্ষা করতে লাগলো সেখানে দাঁড়িয়ে। ততক্ষণ স্কুলের বাচ্চারা সবাই বেরিয়ে আসে। ভিড়ের মাঝে কেউ ছুটে এসে নোমানের পা জড়িয়ে ধরতে নোমান তাকায় ভাতিজের দিকে। 6 বছরের নিশু হাসি মুখে তাকিয়ে আছে চাচার দিকে। চাচার কোলে অপরিচিত কাউকে দেখে শুধায়, সবরুট পাপা, তোমার কোলে এটা কে? নোমান হেসে বলে, এটা সেই ক্রিকেটার মা, যেই ক্রিকেটার আমার ইয়ে উড়িয়ে দিচ্ছিল। নিশু মুখে হাত দিয়ে ফিক করে হেসে উঠল। নোমানও হাসল। তার ভবঘুরে জীবনের ছোট্ট এক সঙ্গী ভাতিজি, বড্ড কাছের। প্রত্যেক দিন পুরোটা দিনের কর্মকাণ্ড তার কাছে ব্যক্ত করে নোমান। একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম জ্ঞানটুকুও দেখছি নেই আপনার। কারো তীব্র নিন্দা যুক্ত কোণটিতে নোমান কপাল কুঁচকে পিছু ফিরে তাকায়। দৃষ্টি নিবদ্ধ হয় বয়সের অভিজ্ঞতায় অভিজ্ঞ এবং পরিপূর্ণ এক নারী অবয়ব। ক্ষয়িষ্ণু আলোয় নতুন দিনের স্বপ্ন দেখতে ভুলে যাওয়া এক বিধবা, যার বাহ্যিক অবয়বের সর্বত্র বিধবার শোক স্মৃতিচারণ করে চলেছে। কালো পাড়ের সাথে ধূসর রাঙা জামিনের পাড়ি শাড়ি পরিহিতা এক স্বল্প পরিচিত আদুল দেখতেই তার ভুরু টানটান হয়ে গেল। সেদিনকার বোকামো নয়, বরং না জেনে কারোর উপর জঘন্য আরোপ লাগানোর কিঞ্চিত অপরাধবোধ কাজ করলো। সে কপাল কুঁচকে খানিক নিরুদ্বেগ শান্ত স্বরে বলল, আপনার ছেলে আমার এলইডি বাল্ব উড়িয়ে দিচ্ছিল, সেটাই বলছিলাম। কথোপকথনের ছেলে যুক্ত হতেই সাধনা কপাল কুঁচকে নিল, দাঁত খিচে শুধায়, এলইডি বাল্ব মানে কি করেছে বিভোর? নোমান হতবাক কণ্ঠে বলল, এলইডি বাল্ব মানে জানেন না? আরে আমার বংশের বাতি। ছি, বাচ্চাদের সাথে কেন? আপনি তো বড়দের সাথেও কিভাবে কথা বলতে হয় তা জানেন না। সাধনা ধিক্কার জানিয়ে বলল। নোমান কপাল কুঁচকে নির্লিপ্ত কণ্ঠে বলল, হ্যালো ম্যাডাম, এটাকে যদি আপনি ছি বললেন তবে আমি কি বলবো? আপনার ছেলে বলে ছুরি মেরেছে, সেটা ভালো শোনাতো নিশ্চয়। সাধনা দাঁত খিচে জড়সড় হয়ে দাঁড়ায়। লোকটার লাগাম ছাড়া কথাবার্তার বলল, আপনি চরম অভদ্র বেয়াদব একটা লোক। পরিবার থেকে ন্যূনতম শিক্ষাটুকু দেওয়া হয়নি দেখছি। বাচ্চা বয়স্ক কোনো কিছু মান্য করেন না। বয়সে আমি বড় হব আপনার থেকে, সমীহ করে চলবেন। সাধনা খানিক শাসিয়ে বলল কথাগুলো। নোমান ভুরু উঁচিয়ে নিল সাধনার কথায়। ভদ্রমহিলা চোখে মুখে ভরপুর ঘৃণা তার জন্য। সে জানে ঘৃণা বিতৃষ্ণা আজকের নয়, বরং সেদিনকার ঘটনার জের ধরে। সে কাছে গিয়ে বলল, তো ম্যাডাম, আপনি না হয় ভদ্রতা আদব কায়দা শিখিয়ে দিন। বয়সে বড় হয়েছেন কিসের জন্য? যেন ছোটদের সঠিক শিক্ষা দিতে পারেন, নচেত তাদের ঘৃণা করার জন্য। এটা আমার দায়িত্ব নয়, আপনার পরিবারের দায়িত্ব, যার উপযুক্ত সময় অনেক আগেই পার হয়ে গিয়েছে। এখন এই বয়সে এসে শিষ্টাচার শেখাতে আসাটাও একটা ফজলামো। সাধনা আত্মসংযমের সাথে বলল। নোমান কপাল কুঁচকে নেয়, বলে, ম্যাডামের বয়সের পার্থক্য তো তখন মহত্বপূর্ণ হয় যখন সেটা আদতে সঠিক কাজে আসে। আপনি শিষ্টাচারের জ্ঞান দিলেন, অথচ শিষ্টাচার শেখার আগ্রহটাকে ফাজলামো বলে দিলেন। বয়সের সাথে অপরিবর্তা কি মানানসই? আপনি শিষ্টাচার শিখিয়ে দেখুন, আমি শিখে নেব গড় গড় করে। সাধনার ব্যক্তিতে বেশ আঘাত লাগানো খানিক গাম্ভীর্যের সাথে শুধায়, যখন শেখার বয়স ছিল তখন কি করেছিলেন? বোতলে প্রাকৃতিক গরম পানি ভরে টিচারের
বাগানের ফুল গাছ পানি দিতাম। পেট মোটা টিচার সারাদিন শুধু বলতো এটা করবে না, ওটা করবে না, শুধু বই পড়বে। শৈশব উপভোগ করবো নাকি তার কথা মেনে চলবো বলবে, তাই তো তখন ওগুলো শিখিনি। বলে গা দুলিয়ে হাসল নোমান। প্রাকৃতিক গরম পানি শুনতে সাধনা দাঁতে দাঁত চাপল, বলল, অভদ্রলোক। নোমান তাতেও হাসল, বলল, এখন আর শৈশবের যাতনা নেই ম্যাডাম, আপনি চাইলে ভদ্রতা শেখাতে পারেন, আমি মনোযোগ সহকারে শিখব। সাধনার ভ্রুক্ষেপ করে না তার কথার, থমথমে মুখে জিজ্ঞাসা করে, আমার ছেলে আপনার কাছে কি করছে? ধুমানের ধ্যান ফিরল এখন। সে হড়বড়িয়ে বলল, আপনি এত দেরি করে আসলেন কেন? ছেলেটা অসুস্থ, গা পুড়ে যাচ্ছে জ্বরে, আপনার অপেক্ষা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছিল না, তাই আমি কোলে নিয়েছি। সাধনার মুখশ্রী আতঙ্ক, জর্জরিত হয়ে পড়ল। সে দ্রুত বুব্বকে হাত বাড়িয়ে নিজের কোলে নিয়ে নিল, চিন্তিত কণ্ঠে শুধায়, বুব্বু, আব্বু শুনতে পাচ্ছ? মাম্মা এসে পড়েছে আব্বু। খুব কষ্ট হচ্ছে তোমার? হঠাৎ এত জ্বর আসলো কি করে? নোমান মুখ বিকৃত করে দেখল অতিশয় নরম মনের এক মাকে। এক্ষুনি কেঁদে দেবে এমন ভাবখানা। ঘুমন্ত ছেলেকে জিজ্ঞাসা করছে তার কষ্ট হচ্ছে কিনা। সে বলল, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে ওকে বাড়িতে নিয়ে যান, কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিন, ভালো না হলে ডাক্তারের পরামর্শ নিন দ্রুত। সাধনা ব্যতিব্যস্ত হয়ে ছেলেকে নিয়ে হাঁটা ধরল। নোমান নিজের হাতের দিকে একবার তাকিয়ে পিছু ডাকলো সাধনাকে। এই যে ম্যাডাম, শুনছেন? সাধনা পা থামিয়ে পিছু ফিরে তাকায়। নোমান দুপা এগিয়ে গিয়ে হাতের স্কুল ব্যাগটা এগিয়ে দিল। সাধনা থমথমে মুখে সেটি নিয়ে আবার হাঁটা শুরু করবে, তার আগে নোমান ফের ডেকে উঠল, বলল, সেদিনের জন্য দুঃখিত। সাধনার দেহ থমকালো, কর্ণকরে ফের তিক্ততার সৃষ্টি করে বাঁচতে লাগলো ভুলতে চাওয়া সেই শ্রুতিকটুর শব্দগুলো। টলমলো আঁখি তুলে তাকায় নোমানের শান্ত মুখশ্রীর দিকে, বলে, আপনার এই একটা দুঃখিত বলাতে আমার চরিত্র থেকে কি দাগ মুছে যাবে? আপনি কি মুছে ফেলতে পারবেন সেদিনকার অনুভব করা সেই বিদঘুটে অনুভূতি? আপনার জবাব না হলে আর কখনো এমন দুঃখিত নামক ঠুনকো শব্দ নিয়ে মানুষের আঘাতে নুন ছিটাতে আসবেন না। এতে জ্বলন কমে না, বরং আরও বাড়ে। দৃঢ় কণ্ঠে বলেই সাধনা গটগট করে চলে গেল সেখান থেকে। নোমান ফোঁস করে উষ্ণ নিঃশ্বাস ফেলল ভাতিজির অবুঝ দৃষ্টির দিকে, তাকিয়ে উদাসীন কণ্ঠে বলল, বুঝলেন ইসু, ছোট পাপা মনে হয় কাউকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এখন কি হবে? নিশু কাজ ছাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি আবার হবে? আমি তার পিছু ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না তার কষ্টকে সুখে পরিণত করতে পারছো, বুঝেছ? ব্যাড পিপলদের আল্লাহ কখনো ভালোবাসে না। তুমি ওই আন্টি থেকে সরি অ্যাকসেপ্ট করে দম নিবে, তাহলেই হবে আমার সাহসী ছোট পাপা। নিশু বেশ আঙ্গি ভঙ্গি করে বলল। মুহূর্তেই নোমানের মুখে হাসি ফুটে উঠল। সে উচ্ছ্বসিত হয়ে বলল, এই জন্যই তো বলি আমার নিশু বেস্ট। ছোট বাবার সব চিন্তা দূর করার জন্য নিশু পিশু একাই যথেষ্ট। ওকে নিশু পিশু, ডান। এবার আমাদের লক্ষ্য হলো ওই তেতোমুখী সিনিয়র ম্যাডামের থেকে সরি অ্যাকসেপ্ট করানো। ইয়েস! নিশু চাচার সাথে হাই ফাইভ করে বলল। অতঃপর দুজনে হাসতে হাসতে বাড়ি ফিরল। নোমান 32 বছর বয়সী একজন পরিপূর্ণ পুরুষ, তবে তার ব্যক্তিত্ব খানিক ভিন্ন ধারার। ধরাবাঁধা জীবনে সে অনাগ্রহী পড়াশোনা শেষ করে বাবা ব্যবসায় হাত পাটানো, দিন শেষে পকেট ভারী করার দায়িত্ব বাবার থাকে, এবং এভাবেই তার ভবঘুরে হাস্যরসাত্মক স্বাধীনতা জীবনযাত্রা অব্যাহত রয়েছে। এই ভবঘুরে জীবনে বহুবার দায়িত্বের কাঠগড়ায় নিজেকে দাঁড় করাতে গিয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। কখনো মনের সাথে পেরে ওঠেনি, তো কখনো পরিস্থিতি পেরে উঠতে দেয়নি। এর জন্যই এখনও সে অবিবাহিত, কারো মাঝে আগ্রহ সে খুঁজে পায় না। মোট কথায় জীবনসঙ্গীর মাঝেও চমৎকার ভিন্ন কিছু খুঁজে বেড়ানো এক অদ্ভুত ব্যক্তিত্ববাদী ধারী মানুষ সে। সেদিনের পর থেকে প্রাত্যহিক নিয়মকে ভঙ্গ করে রাত 9:30 থেকে 10:30 সময়টুকু চায়ের দোকানের সামনের বেঞ্চি নামক জড়বস্তু দুটি জনমানবহীন পড়ে থাকে। কেউ আসে না সাদামাটা একটা লুঙ্গি আর টি শার্ট পরা ওই লোকটা, আর না তার বন্ধুরা। এখন আর বীরাঙ্গনার সম্মুখে ছোট্ট স্যান্ডের স্টিলের বেঞ্চিটিতে সুকুমার প্রবণ মানুষটিকে 10 মিনিট বসতে দেখা যায় না। প্রায় ঘন্টা যাবৎ মানব শূন্য বেঞ্চির অপর পাশে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে অপেক্ষা করা টলটলে স্বচ্ছ নেত্রের অধিকারীর নেত্র সিক্ত হয় প্রাত্যহিক, কিন্তু সেই সিক্ত নেত্রকে গুরুত্ব দেওয়ার মতো কেউ থাকে না। উজ্জ্বল আলোয় আলোকিত একাকী কাঞ্চন বেলা মনে করিয়ে দেয় ভালোবাসা হয়তো ভুল না হলে কেউ এভাবে ভুলের শাস্তি দেয়। বেঞ্চের এক কিনারায় বসে আছে একটি ছিমছাম গড়নের মেয়ে। দৃশ্যখানা হর হামেশা দেখার মতো একটা সাধারণ দৃশ্য। অনবরত দুলতে থাকা দুটি পাওয়া
বোঝায় অস্থিরতা। কোলের মাঝে কসলাতে থাকা দুটি হাত মেয়েটির রাজ্যের চিন্তার বহিঃপ্রকাশ করছে। আর বারবার ঘাড় ঘুরিয়ে সরু সিঁড়ির দিকে তাকানো চঞ্চল নেত্র জানান দেয় কারো মুখদর্শনের জন্য তৃষ্ণাত্ম নারীটির তনুমন। রেস্টরুম সংলগ্ন বারান্দার গ্লাসটির অপর প্রান্তে থাকা দুটি উদাসীন নেত্র দেখল সে অস্থিরতার অপেক্ষা। কানে ফোন ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা সরব ম্লান বদনটির ভর ছেড়ে দাঁড়িয়ে আছে। ভেবেছিল এ যেটায় নারীটির মন দুঃখী করার অপরাধে আজম্ম বিরহ যন্ত্রণা বরণ করতে হবে, কিন্তু নারীটি যে অবুঝ। ও হ্যাঁ শুনছি, আপনি বলুন। কারো তলবে ধ্যানচ্যুত হলো সরব। ফোনের অপর পাশ থেকে আওয়াজ ভেসে আসছে। সে অপ্রস্তুত কনভারসেশন শুরু করলো আবার। ঘড়িতে তখন 5:40। এখনও তাদের ডিউটি শেষ হয়নি। আজ আরও দেরি হবে, অন্তত এই একটা দিক থেকে স্বস্তি। নয়তো প্রতিনিয়ত অপেক্ষারত নারীটিকে উপেক্ষা করতে বহু কষ্ট করতে হয়। সরবের বের হতে হতে আজান পড়ে গেল। সহকর্মীদের বিদায় সম্ভাষণ জানিয়ে বের হয়ে লম্বা লম্বা পা ফেলল। খিদে পেয়েছে। এখন সন্ধ্যা বাজারে যাবে, বাজার করবে, তারপর ঘরে ফিরবে। পকেটে ফোন বেজে উঠতেই কানে ফোন ঠেকায়, ডেকে ওঠে। আম্মা। অপর প্রান্ত থেকে ভেসে আসলো মায়ের চিন্তিত কণ্ঠ। স্বরূপ আব্বা, বুবুরে যে গা কাঁপিয়ে জ্বর এসেছে, সকাল থেকেই জ্বর এসেছে। ভেবেছিলাম কমে যাবে, কিন্তু এখনো কমছে না। তাই তোকে ফোন দিলাম, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি নাকি? স্বরূপের মুখশ্রী বিবর্ণ হয়ে পড়ল। চিন্তিত কণ্ঠে বলে ওঠে, আম্মা সকাল থেকে জ্বর, আর তুমি এখন আমায় বলছো? কি করো তোমরা আম্মা, আমি বুঝি না। সুনিতা মিনমিনে স্বরে বলল, ভেবেছিলাম ডাক্তার ছাড়াই ভালো হয়ে যাবে, তাই তোকে জানাইনি। স্বরূপ বিরক্ত মিশ্রিত নিঃশ্বাস ফেলল, শ্রান্ত কণ্ঠে বলল, তোমরা আমার মাথার চিন্তা কমাতে গিয়ে দ্বিগুণ বাড়িয়ে দাও আম্মা। ওকে রেডি করে রাখো, আমি এখনই আসছি। বলে ফোন কেটে 2 জোর কদম এগিয়ে গেলে তার পা দুটো থমকায়। চায়ের দোকানের মৃদু আলোয় স্পষ্ট মানবীয় বিমর্ষ মুখটি। স্বরূপের দেহবায়ব ম্লান হয়ে আসা অন্ধকার নেমে গেল মেয়েটিকে সেখানে বসে থাকতে। চঞ্চল এলোমেলো দৃষ্টিতে তাকাতে তাকাতেই নৈরার চোখ দুটো চকচক করে উঠল, ঘরমাক্ত চিরচেনা বহুল আকাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে। তবে তার উজ্জ্বলতা মিলিয়ে গেল স্বরূপের দ্রুত পথ বদলে নেওয়া দেখতেই। নৈরা চুপটি করে বসে বসে দেখল অতি দ্রুত উল্টো পথে হাঁটতে থাকা মানুষটিকে। বিগত একটা সপ্তাহ একটাবারের জন্য মুখও দেখতে পারেনি। আজ পণ করেছিল না দেখা করে যাবে না, তাতে যে কয়টা বাজুক। অথচ দেখো, সামর্থ্যের বাইরে বলে বলে তার এত এত প্রতীক্ষার কোনো মূল্যই দিল না কাঠের লোকটা। অনুমতিবিহীন গড়িয়ে পড়া অস্ত্রগুলো ক্ষিপ্র হাতে মুছে ফেলল নৈরা। অদূরে দাঁড়িয়ে থাকা ড্রাইভার লোকটি তখন নীরবে দেখছে মেয়েটিকে। রাতের অন্ধকারে কখনো মেয়েটিকে একা ছাড়তে পারবে না, তাতে যত যাই হয়ে যাক না কেন। নৈরা ব্যাগ হাতে উঠে দাঁড়ায়। গাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই ড্রাইভার চাচা ছুটে আসলো। নৈরা থমথমে মুখে বলল, বাবাকে কিছু বলবেন না চাচা? ড্রাইভার বিনীত ভঙ্গিতে মাথা নাড়ল। বেলা গড়ালো। সূর্যের আলো দিগন্তে মিলিয়ে গিয়ে আধার নামলো। পালাক্রমে জীবন থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ লহমা নিঃসঙ্গ বিধুর বেদনায় কেটে গেল। বিগত 2 বছরে রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত নৈরার কাছে বড্ড গুরুত্বপূর্ণ স্থল দখল করে নিয়েছে। আজ সেই গুরুত্বপূর্ণ স্থানটিতে বেদনারা জায়গা করে নেওয়ার দুর্ধর্ষ প্রয়াস চালাচ্ছে। বারান্দার সফেদ পর্দা ঘেঁষে হাঁটু আঁকড়ে তাতে মাথা ঠেকিয়ে বসে থাকা মেয়েটির লালচে আঁখি বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ল। মানুষটা আজও আসেনি। তাকে শাস্তি দিচ্ছে না বলা ভালোবাসার শাস্তি। সদর দরজা থেকে ত্রস্ত পায়ে নুহাস মাহমুদ আর নোমান ঢুকলো। নোমান বাবার চিন্তিত মুখটি দেখে শুধায়, বাবা কি হয়েছে? নুহাস মাহমুদ হাঁটতে হাঁটতে মিহিসরে জবাব দিলেন, তোমার বোন ভালো নেই, সেই দিকে তো কোনো খেয়ালই নেই তোমার। নোমান অবাক হয়ে বলে, অবাকের সুরে শুধায়, নুরুর আবার কি হয়েছে? নুহাস মাহমুদ ক্রুব্ধ হলেন ছেলের এহেন আচরণে। গম্ভীর গলায় বললেন, ভাবুঘুরে জীবন ছাড়ো, দায়িত্বের পরোয়া করতে শিখো, নয়তো জীবন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর সময়গুলো আজীবনের জন্য পিছু ছুটে যাবে। বলেই সে গটগট করে উপরে চলে যায়। উপরে যেতেই স্ত্রীর সাথে দেখা হলে সে চিন্তিত কণ্ঠে শুধায়, নৈরা কিছু খেয়েছে? মিতা কাচুমাচু করে না বোধক মাথা নাড়ালো। সে জানে মেয়ের প্রতি তার স্বামী কতটা সংবেদনশীল। একটু এদিক থেকে সেদিক হলেই পুরো বাড়ি মাথায় তুলে রাখে। নুহাস মাহমুদ চিবিয়ে চিবিয়ে রুষ্ট কণ্ঠে বলল, সারা জীবন নিজেকে নিয়ে এভাবে ব্যস্ত থাকবে মিতা? কোনোদিন তোমার এই ব্যস্ততার কারণেই না এই সংসার নামক ব্যস্ততা তোমার পিছু ছুটে যায়। মিতা আশ্চর্য হলো না একটুও, বরং সে অভ্যস্ত এখন আক্রমণাত্মক কথায়। কেননা সুপ্ত এক তিক্ত সত্য হলো, নুহাস মাহমুদ একজন শ্রেষ্ঠ বাবা হলেও স্বামী হিসেবে নিকৃষ্ট। এটা তার ব্যক্তিগত এবং চরম সত্য এক মতামত। সে থমথমে মুখে বলল,
আমি অনেকবার নৌরাকে জোর করেছিলাম খাওয়ার জন্য, কিন্তু ও কিছুতেই খেতে চায়নি। না বিছানা থেকে উঠেছে, পুরোটা দিন শুয়েছিল। মা জোর খাটাবে আর সফল হবে না, এটা আমায় বিশ্বাস করতে বলো। দিন শেষে তোমার মাতৃত্বে প্রশ্ন থেকেই যায় মিতা, যেটা আমার সব থেকে অপছন্দ। বলেই নুহাশ মাহমুদ গটগট করে মেয়ের ঘরের দিকে চলে যায়। মিতা শাড়ির আঁচল আঁকড়ে ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে, শক্ত দৃষ্টিতে নোনা চলে স্পষ্ট। মাঝে মধ্যেই নিজের কঠিন এই জীবনের পাতা ঘাটলে তার দম বন্ধ হয়ে আসে। মেয়ের দরজার সামনে দাঁড়িয়ে নুহাশ মাহমুদ জোরে জোরে নিঃশ্বাস ফেলল। অতঃপর মুখে হাসি ফুটিয়ে তুলে চাপিয়ে রাখা দরজায় দুটো টোকা দিল। নম্র কণ্ঠে ডেকে উঠে বলে, নইরা, আম্মা, বাবা এসেছি, ভেতরে আসবো? বাবা এসো। জড়ানো কণ্ঠটি কর্ণকুহরে প্রবেশ করতে নুহাশ মাহমুদ ঘরে ঢুকলেন। ঘরের চারিদিকে সতর্ক দৃষ্টি ফেলে এলোমেলো চুলে বিছানায় শুয়ে থাকা মেয়ের পানে তাকায়। ল্যাম্পের মৃদু আলোয় শুয়ে শুয়ে বই পড়ছে নুরা। বাবার আগমনেও তার মাঝে কোনো বিচলন দেখা গেল না। নুহাশ মাহমুদ দেখলেন মেয়ের দেবে যাওয়া কালচে চোখের নিচ, দেখলেন ফ্যাকাশে মুখশ্রীর কালেশ জর্জরিত মুখটি। সে নীরবে পাশে গিয়ে বসল। নৈরা বই থেকে চোখ তুলে এক পলক তাকায় বাবার পানে। নুহাশ মাহমুদ মৃদু হেসে মেয়ের এলোমেলো চুলগুলোতে হাত বুলাতে বুলাতে শুধায়, আম্মা, শরীর খারাপ? নৈরা ডানে বামে মাথা নাড়ল, মিহিস্বরে জবাব দেয়, মন খারাপ বাবা। আমার আম্মার মন খারাপের কারণটা কি বাবাকে বলা যাবে? নৈরা ছলো ছলো নয়নে তাকিয়ে বলল, বাবা আমি এত বোকা কেন? নুহাশ মাহমুদ মৃদু হেসে শুধায়, কে বলল আপনি বোকা? আমি বোকা না হলে কেউ আমার মনের কথা কিভাবে পড়ে ফেলে? নুহাশ মাহমুদ বরাবরের মতো ছোট্ট একটা কারণ ধরে নিলেন মেয়ের এই অবস্থার কারণ হিসেবে। কেননা সে জানে মেয়ে এমনি ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে। সে বরাবরের মতো মেয়ের দুশ্চিন্তাগুলোকে উড়িয়ে দিতে বলল, যারা আপনার মনের কথা বুঝে ফেলে তারা মুখ দেখে মন পড়তে পারার মতো বিশেষ ক্ষমতাধর কিছু মানুষ আম্মা। আপনি তাদের বোকা বানিয়ে দিবেন তাদের বলা কথাগুলোকে একদম মিথ্যা বলে দিয়ে। তাহলেই তো হলো, তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে যে তারা হয়তো ভুল ভাবছে। নৈরা ঝিমিয়ে পড়া বদন বিচলিত হয়। সে বই রেখে উঠে বসে, চঞ্চল কণ্ঠে শুধায়, সত্যি বাবা? একদম সত্যি আম্মা। আপনি তাদের মুখের উপর বলে দিবেন যে তারা যেটা বলেছে মিথ্যা বলছে, তাহলেই তারা বুঝতে পারবে না আপনার মনের কথা। নুহাশ মাহমুদ গুরুতর মুখ বানিয়ে বলল। নিমিষেই অনুভূতি নিঃশ্বাসের ভয়ে অতল গহ্বরে তলিয়ে যাওয়া আখিদয় আবার রঙিন স্বপ্ন বুনতে শুরু করলো। নুহাশ মাহমুদ এবার আল্লাহ ছেড়ে খানিক গম্ভীর গলায় বলল, কিন্তু আম্মা, এত ছোট বিষয় নিয়ে এভাবে নিজেকে কষ্ট দিলে হবে? আপনি খাওয়া দাওয়া করছেন না ঠিক মতো, অনিয়ম করছেন সব কিছুতে, আবার প্রতিদিন এভাবে না খেয়ে বীরাঙ্গনায় চলে যাচ্ছেন। এমনটা কেন করছেন আম্মা? নিজের দিকে তাকিয়ে দেখেছেন কেমন লাগছে আপনাকে? নৈরা মলিন হেসে তাকিয়ে রইল বাবার দিকে। বড্ড ছোট্ট কারণ, তবে এই ছোট কারণটি তার উপর এত প্রভাব ফেলছে কেন? কেন লোকটার উপেক্ষা সহ্য করতে পারছে না? কেন মনে হচ্ছে আর একদিন যদি লোকটা থেকে দূরত্ব বাড়ে তবে তার দম বন্ধ হয়ে আসবে? এটা কি নিতান্তই বহুদিনের অভ্যাসের জোরে, নাকি ইতিমধ্যেই এ জীবনে তার সকল সুখের কারণ লোকটি হয়ে গিয়েছে? চলুন আম্মা, বাবার সাথে খাবেন। আপনার পছন্দের ক্যাশুনাট সালাদ আর চাইনিজ আনিয়েছি, খাবেন, চলুন। নৈরা অনগ্রহের সাথে তাকায় বাবার দিকে, দৃষ্টি টলমল করছে। লোকটা থেকে দূরত্ব এতটা পীড়াদায়ক সে খাবার তার গলা দিয়ে নামে না। মনে হয় এই দূরত্ব বুঝি আর কোনোদিন মিটবে না। দুশ্চিন্তায় পুরো দেহ ছেড়ে দেয় নৈরার। নুহাশ মাহমুদ ফুস করে নিঃশ্বাস ফেললেন। নৈরা ছোটবেলা থেকেই এমনি, ছোট ছোট দুশ্চিন্তায় গ্রাস খুব সহজে বিলীন হয়ে যাওয়া এক দুর্বল সত্তা। এর জন্যই তো তার পুরো পৃথিবীটাকে চিন্তামুক্ত রাখে সে বলল, আম্মা, না খেয়ে থাকলে চিন্তা কমবে না, আরও বাড়বে। আমি আপনার একটুও কথা শুনছি না, আসুন বাবার সাথে। সে মেয়েকে জোরপূর্বক নিচে নিয়ে নামলো। নোমান পোশাক পরিবর্তন করে নিচে নামছে, তার পিছু পিছু নিঃস্ব নামছে। নোমান সোজা বোনের কাছে গেল, গিয়েই বোনকে এক হাতে নিজের সাথে আগলে নেয়। নৈরা মৃদু হেসে ঘাট তুলে তাকায়। নোমান আজ আর বিরক্ত করে না নৈরাকে, বরং নম্র কণ্ঠে শুধায়, নুরু কি হয়েছে? নৈরা ম্লান কণ্ঠে বলল, কিছু না মেজো ভাইজান। নোমান বুঝল বোন অনাদরে তাকে মিথ্যা বলেছে, তবুও সে মিথ্যাকে প্রশ্রয় দিয়ে রসিকতার সাথে বলে উঠল, ও কিছু হয়নি, তবে একটু নাক মলে দিই নুরু। বলেই নোমান 2 আঙুলের নাকলেসের মাঝে নৈরার নাক চেপে ধরল। সহসা মেয়েটি চেঁচিয়ে উঠল ভাইজান বলে। বিলম্বহীন নাকটা লাল হয়ে গেল নৈরার। সে টলটল করা চোখে অভিমানী দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে। নোমান গা দুলিয়ে হাসল, বোনকে টেনে নিজের পাশে বসিয়ে দেয়। খাবার বেড়ে দিতে দিতে বলে, নুরু, কখনো কোনো সমস্যা হলে ভাইজানকে সাথে সাথে বলবি, দেখবি ভাইজান তোর সব সমস্যার সমাধান করে দেব। শুধু শুধু একা একা মাথায় দুশ্চিন্তা নিয়ে ঘুরবি না।
নৈরা প্লেট তুলে নিতে নিতে মিহিস্বরে জবাব দেয়। আমি কোনো চিন্তা করছি না ভাইজান। কিন্তু আমি তো স্পষ্ট দেখছি তুই মিথ্যা বলছিস। নৈরা বিরক্তি নিয়ে তাকায় ভাইয়ের দিকে, খানিক রাগান্বিত স্বরে বলে, তোমরা আমার মন পড়বে না, উফ, অসহ্য। নোমান গা দুলিয়ে হাসছে। মিতা আর নীরাদের ভাইয়ের স্ত্রী ততক্ষণে খাবার হাতে টেবিলের কাছে এসে দাঁড়ায়। মিতা মেয়ের কাছে এসে দাঁড়ায়, কাঁধে হাত রেখে শুধায়, আম্মা শরীর ভালো লাগছে? নৈরা মৃদু হেসে বলল, আমি অসুস্থ নই মাম্মা। কিন্তু তোমায় সবসময় অসুস্থ লাগে। ভাবির কথায় নৈরা খেতে খেতে হাসলো, বলল, সৃষ্টিকর্তা আমায় এক খোলা চিঠির মতো তৈরি করেছে, যে কেউ বিনা অনুমতিতে পড়ে নেয় আমায়, একটু প্রাইভেসি নেই আমার। মেয়ের কথায় সদ্য হাত মুখ ধুয়ে আসা নুহাস মাহমুদ হেসে বললেন, ভাগ্যিস, নয়তো আমায় বেশ বিপাকে পড়তে আমার অন্তর্মুখী মেয়ের স্বস্তি নিশ্চিত করতে। নীরাদও ততক্ষণে চলে আসে। নোমান ভাতিজিকে কোলে নিয়ে খাওয়াচ্ছে। বাসায় যতক্ষণ থাকবে নিশু তার কাছেই থাকে। নীরাদের স্ত্রী মেহের 3 মাসের গর্ভবতী। নীরাদ ব্যস্ত থাকে, এর জন্যই ভাতিজির খেয়াল যতটুকু সম্ভব নোমানই করে। সকলে খেতে বসলো। নুহাস মাহমুদ খেতে খেতে নোমানের উদ্দেশ্যে বলল, তুমি কিছু ভাবলে? নোমান কপাল কুঁচকে শুধায়, কি নিয়ে? আর কতদিন এমন একা দিন কাটাবে? বয়স হচ্ছে, দায়িত্ব পেতে নাও, নয়তো এবার বয়স পেরিয়ে গেলে জীবনসঙ্গী খুঁজে পাওয়া যাবে না। দেখো, মেয়ে দেখা শুরু করো। নোমান বিরক্ত হলো বহু বছরের ঘ্যান কথা আবারও শুনে। বরাবরের মতো নির্লিপ্ত কণ্ঠে বলল, খারাপ সময় যে পাশে থাকে সেই প্রকৃত সঙ্গী। বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার পরেও যে মানুষটা আমার বিয়ে করতে রাজি হবে সেই আমার প্রকৃত সঙ্গী। তাই আমি এত সহজে বিয়ে করছি না, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে পেল। নুহাস মাহমুদ অসন্তোষ প্রকাশ করলেন। মিতাও বেশ অসন্তোষের সাথে বললেন, এটা কেমন কথা নোমান? অনেক হয়েছে তোমরা এই ভবঘুরের জীবনে। এবার জীবনের একটা গতি করতে হবে। ছোট ভাবির বান্ধবীর একটা মেয়ে আছে, উচ্চ শিক্ষিত, সুন্দরী, চলাফেরার দিক থেকেও আমাদের বংশের জন্য একদম উপযুক্ত। এতটুকু বলে মিতা থামল। পরপরই স্বামীর দিকে তাকিয়ে বলল, তুমি কি বলো? নোমান তো কখনোই এই বিষয়ে আগ্রহ দেখাবে না। আমরাই দেখে শুনে একটা ভালো মেয়ে নিয়ে আসি। নুহাস মাহমুদ নতমস্তকে খেতে খেতে মাথা নেড়ে সায় জানায়, বলে, দেখো, মেয়ে দেখা শুরু করো। হ্যাঁ, দেখো, দেখে শুনে একটা ভালো মেয়ে বের করো, তারপর তোমরাই বিয়ে করে ঘরে তোলো। আমার ঘরে এসব ওঠাবে না। নোমান বিক্ষিপ্ত মেজাজে বলল। নৈরা, নীরাদ, নুহাস মাহমুদ বিরক্তি নিয়ে তাকায় তার পানে। নোমান রাগে ফুসফুস করে খাচ্ছে। এভাবে বিয়ে করা যায় একজন অচেনা মানুষকে? লাইফে কোনো আনন্দ থাকে? তো কি করবেটা কি তুমি? এ জীবনে বিয়ে করবে না? এই জীবনে এখনো পছন্দসই মেয়ে পাইনি, পেলে তোমাদের কাছে জিজ্ঞাসাও করবো না, সোজা গিয়ে তুলে আনবো। বলেই নোমান খাবার ছেড়ে উঠে গেল। বেয়াদব! নুহাস মাহমুদ বিড়বিড় করে বলে এক দীর্ঘশ্বাস ফেললেন। নৈরা বিরক্তি প্রকাশ করে বলল, ভাইজান এমন করে কেন? একা জীবন যাপন করা যায়? জীবন সঙ্গী ছাড়া একটা সময় একাকিত্বের যন্ত্রণায় ভুগতে হবে। নুহাস মাহমুদ ছেলের কথা ছেড়ে মেয়ের উদ্দেশ্যে শুধায়, তার কথা ছেড়ে দিন আম্মা। দেখতে দেখতে আপনিও কারোর ঘরনি হওয়ার যোগ্য হয়ে গিয়েছেন। আপনি বলুন, আপনার জীবনসঙ্গী ঠিক কেমন হতে হবে? বাবার প্রশ্নে মেয়েটিকে একটুও ভাবতে হলো না জবাবটি দিতে। নতমস্তকে খেতে খেতে মিহিস্বরে বলে, একজন নির্মল প্রাণ ব্যক্তিত্বধারী সুপুরুষ যে সব সময় আমায় সম্মান করবে, ভালোবাসবে, উল্টে পাল্টে পরার জন্য 2টো শাড়ি, 3 বেলা খাবার জোগাড় করার সামর্থ্য থাকবে, আর সর্বাবস্থায় আমার ঢাল হয়ে থাকবে, এতটুকু হলেই চলবে। নুহাস মাহমুদ সহ সকলে খাওয়া ছেড়ে ফেল করে তাকিয়ে রইল নৈরার দিকে। নুহাস মাহমুদ হালকা কেশে মৃদু হেসে শুধায়, আম্মা কি আজ কোনো উপন্যাস পড়ছেন? মনে হচ্ছে বের হতে পারেননি চরিত্র থেকে এখনো। নৈরা খাওয়া থামিয়ে চোখ তুলে তাকায় বাবার দিকে। মিলান হেসে বলে, বিগত 2 বছর যাবৎ একটা সাদামাটা উপন্যাসের পাতায় নিজেকে হারাতে চাইছি বাবা, কিন্তু তা ছোঁয়ার অনুমতি নেই আমার। তবে দূর থেকে দেখে উপন্যাসের মাঝে যতটুকু হারিয়েছি, তাতে এই জীবনে হয়তো উপন্যাসের ওই সাদামাটা চরিত্র থেকে আমার রেহাই নেই। নুহাস মাহমুদ অবুঝ পানে তাকায় মেয়ের দিকে। ইদানিং মেয়েকে কেমন অন্যরকম লাগছে। সবকিছুর একটা সীমা থাকা দরকার নুরু। এভাবে জীবনযাপন করা হয় না। এত উদাসীনতা একদিন তোমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। জীবন, শরীর, স্বাস্থ্য, নিজের চাহিদা, চালচলন নিয়ে একটু যত্নবান হও। নীরাদ বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল। বড় ভাইজান সর্বদা নৈরার উপর খানিক বিরক্ত থাকে তার জীবন ব্যবস্থার কারণে। নৈরা অভ্যস্ত। সে মৃদু হেসে বলল,
সামর্থ্য থাকলেই যে চাহিদা দেখাতে হবে কিংবা শো অফ করতে হবে, এটা কি ম্যান্ডেটরি ভাইজান? কত মানুষ আছে সামর্থ্যের অভাবে একটা ভালো জীবনযাপন কেন একবেলা মাংস পর্যন্ত খেতে পারে না। আমার আম্মার আদর্শ গুণে শ্রেষ্ঠ নিরাত, তাকে নিয়ে এমন অসন্তোষ প্রকাশ করবে না। আমার আম্মার জীবনে কাল আসার আগে তার বাবার সম্মুখীন হতে হবে। আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না। ভাইজান আপনাকে নিয়ে চিন্তা করে তাই বলে এগুলো। নৈরা মৃণাল হাসল। সে জানে তার ভাইজান তাকে কতটা ভালোবাসে। সে সর্বদা চায় তাকে প্রাণবন্ত, চঞ্চল, আভিজাত্যে মোড়ানো দেখতে। কিন্তু এগুলো যে নৈরার ভালো লাগে না। খাওয়া শেষে নৈরা নিজের ঘরে চলে আসে। বেশ কয়েকদিন যাবৎ সরব অনেক কাজ পাচ্ছে। জবের সময়টুকু বাদে বাদবাকি পুরো সময়টা খাওয়া নাওয়া ছেড়ে সরব এটার পেছনেই লেগে আছে। নিশুতি রাত তখন। ঘুমন্ত বুব্বকে কোলে করে সরপের ঘর থেকে নিজের ঘরে ঢুকলো সাধনা। অতি সাবধানে ছেলেকে শুয়ে দিয়ে কিয়ৎকাল তাকিয়ে রইল নিষ্পাপ আদলের দিকে। ছেলেটা কত দুরন্ত। স্বরূপ আর মা না থাকলে কিভাবে সেই দুষ্টুকে একা হাতে লালন পালন করত আল্লাহ জানে। সাধনা ধীর স্থির মুখে নামিয়ে ছেলের কপালে চুমু খায়। এমনি সময় ছুতে দেয় না বলে সে বড় হয়ে গিয়েছে, চুমু খেলে তার লজ্জা লাগে। ছোট্ট ছোট্ট ফর্সা মুখ, একদম তার অবিকল হলেও স্বভাব চরিত্র আচরণ একদম বাবার মতো। মানুষটা আজ কেমন ধরাছোঁয়ার বাইরে। মাঝে মধ্যে তার বুকটা ব্যথায় আটকে আসে। এ জীবনে সে আর তার ছেলেটা আর কখনোই মানুষটার একটু সান্নিধ্য পাবে না। সৃষ্টিকর্তার কি কঠোর নিয়ম। ভাবনার মাঝে নিজের নোকিয়া বাটন ফোনটি তীব্র কণ্ঠে শব্দ করে বেজে উঠতেই সাধনা দ্রুত ফোন হাতে নিল। ফোন রিসিভ করতে চঞ্চল একটি কণ্ঠে ভেসে আসলো। হ্যালো মিস সিনিয়র ম্যাডাম। সাধনা কপাল কুঁচকে নিল অপরিচিত কণ্ঠে। পরাপরই অদ্ভুত সম্বোধন তাকে মনে করে দেয় জীবনের এই যাত্রাকালে একজন অভদ্র মানুষের সাথে তার দেখা হয়েছিল। সে থমথমে মুখে বলল, মিস নয়, মিসেস। উফ, সরি মিসেস সিনিয়র। আপনি দেখি আমি চিনে ফেলেছেন। আমি সত্যি অনেক খুশি হলাম। নোমান চঞ্চল কণ্ঠে বলল। সাধনা দাঁতে দাঁত চেপে বলল, খুশি হওয়ারই কথা, কেননা আপনার মতো অভদ্র বেয়াদব লোক আমার জীবনে আর দুটো নেই। তাই আপনাকে না চেনার কোনো প্রশ্নই আসে না। সহসা নোমানের উচ্ছ্বসিত মুখটি নিভে গেল। সে ফোন কান থেকে দূরে সরিয়ে মুখ বিকৃত করে নিশুর দিকে তাকায়। রেগে বলে, দেখলে দেখলে কি বললো, কোথায় কোথায় কটুক্তি করে তেতোমুখী। এর থেকে সরি অ্যাকসেপ্ট করানো এভারেস্ট জয় করার মতো কষ্টসাধ্যের কাজ। আমি নাকি বেয়াদব? কি বললেন? পুনশ্চ সাধনার কণ্ঠে নোমান হুড়মুড়িয়ে ফোন কানে চাপল। বিগলিত হেসে বোকাশোকা কণ্ঠে বলল, না মানে বলেছে আপনি একটু বেশি আদব কায়দা হলে, তো তাই সবাইকে বেয়াদব মনে হচ্ছে। কোনো ব্যাপার না, এমন হয়। সাধনা তার কথার ভ্রুক্ষেপ নেই। সে ঘড়ির দিকে তাকিয়ে সোজা সাপটা শুধায়, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আর এত রাতে আমায় কেন ফোন করেছেন? নোমান নির্বিক চিত্তে তৎক্ষণাৎ চঞ্চল কণ্ঠে বলল, আপনি আপনার বাড়ির সামনের ফ্লেক্সিলোডের দোকান থেকে ফোনে টাকা ভরেন। আপনি জানেন আপনার নাম্বার জোগাড় করার জন্য আমার 500 টাকা গুনতে হয়েছে। শালা ঘুষখোর, একটা সরির দাম 500 টাকা? সাধনা দাঁত কিরমির করে উঠল রাগে। চিবিয়ে চিবিয়ে শোধায়, আপনি আমায় স্টক করছেন? আগে ভাবতাম আপনি বেয়াদব, এখন তো দেখছি ভদ্রতার রেস ধরে থাকা এক ঘুণ পোকা। নোমান কপাল কুচকে তাকায় নিশুর দিকে। অবুজ কণ্ঠে শোধায়, ঘুণ পোকা কি মিসেস সিনিয়র? সাধনা দীর্ঘশ্বাস ফেলল। পুনরায় শোধায়, আপনি কেন ফোন করেছেন? সরি বলতে মিসেস। নোমান প্রগাঢ় হেসে বলল, সরি নয়, বলুন আমার কাটা খায়ে নুনের ছিটা দিতে, যেটা আপনাদের মতো কিছু পুরুষ বেশ ভালো করেই দিতে জানে। আঘাত দেওয়ার সেই আঘাতে গভীর ক্ষত সৃষ্টি করায় আপনারা পটু। এরপর থেকে আমায় ফোন করার দুঃসাহস দেখাবেন না। বলেই সাধনা খট করে ফোন কেটে দিল। ফোন হাতে নোমান হতাশার নিঃশ্বাস ফেলে নিশুর দিকে তাকায়। বলে, দেখলে পরিণাম, এই ভদ্র মহিলা আমার সরি তো অ্যাকসেপ্ট করবেই না, বরং প্রত্যেকবার কথায় কথায় বোঝাবে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পুরুষ। নিশু গম্ভীর গলায় বলল, তুমি এতটুকুতেই হার মেনে নিচ্ছ? নিশো যতক্ষণ পর্যন্ত কোনো ম্যাথ না পারে ততক্ষণ পর্যন্ত টেবিল থেকে ওঠে না। তুমিও যতক্ষণ পর্যন্ত না নিকৃষ্ট পুরুষ থেকে উত্তম পুরুষ হয়ে উঠছো ততদিন পর্যন্ত তার পিছু ছাড়বে না। লাগাও আবার ফোন। নিশু আদেশের সুরে বলল। নোমান মুখ ভেটকে বলল, আবার ফোন দিয়ে কি বলবো? ভদ্রমহিলা তো কিছু বলার আগেই হয় ক্ষেপে যাবে নয় কেঁদে দেবে, এবং দুটোই বিরক্তিকর। তুমি বলো আমি কি এমন পাপ করেছি? কোনো পাপ করনি, সেটা প্রমাণ করতেই তো তোমার আবার ফোন দিতে হবে। দাও ফোন দাও, বলো তুমি খুব সরি, আর কখনো এমন কাজ করবে না।
নোমান ফোন দিল, কিন্তু মনে হলো কোনো গড়বড় আছে। সে হতবাক হয়ে ফোনের দিকে, অতপর বৃহৎ নয়নে তাকালো নিশুর দিকে, বিস্ময় নিয়ে বলল, দেখলে আমার কিভাবে ব্লক করে দিল? নিশু দীর্ঘশ্বাস ফেলে পাশে রাখা আরো দুটো ফোন এগিয়ে দিয়ে বলল, উফ ছোট পাপা, এই নাও, এটা দিয়ে ফোন করো, বুয়ো হাল ছেড়ো না। দরকার নেই আমার সরির। নোমান তেজ দেখিয়ে বলল। নিশু গম্ভীর মুখে বলল, ব্যাড ছোট পাপা, দাদু ভাই কি বলে শুনুনি, কাউকে কখনো কষ্ট দিতে হয় না, তাহলে সেই কষ্ট আবার তোমার উপরেই এসে পড়বে। তো গো অ্যান্ড সে সরি। ও নিশু পিসু, তুমি বড্ড চালাচ্ছ। নোমান বিরক্ত হয়ে বলল, আবার ফোন লাগায় অন্য নাম্বার দিয়ে। রিসিভ হলো 2 বারের বার। রিসিভ হতেই নোমান হড়বড়িয়ে বলল, দেখুন মিসেস সিনিয়র, আমি না জেনে শুনে রাগের মাথায় অমন কথা বলে ফেলেছিলাম। আমি তো সরি বলেছি। সাধনা মনে করতে চায় না সে বিদঘুটে দিনটি। স্বামীর হারা হওয়ার পর কত নোংরা হাত ধেয়ে আসে তার দিকে, কিন্তু সৌরভ কখনো একটা স্পর্শও লাগতে দেয়নি। কিন্তু সেদিন বুব্বর বাবাকে কি জবাব দেবে? সে পরপুরুষের নোংরা ছোঁয়া থেকে নিজেকে হেফাজত করতে পারেনি। টলটগলে আঁখি অশ্রু ছেড়ে দিল, অসহায় চোখে তাকায় বারান্দা ভেদ করে আকাশের পানে। লোকটা দেখছে কি? কে? সে উদাসীন কণ্ঠে বলে উঠল, না জেনে কখনো কারোর একরতি সম্বলে আঘাত আনা উচিত নয়। আমি চরিত্রহীন নই। ফোনটি বিচ্ছিন্ন হয়ে গেল। নোমান দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। নিশিও তার বুকের উপর শুয়ে পড়ল, বুকে হাত চাপড়ে বলল, হার মানতে নেই, তুমি পারবে। নোমান হাসল। কর্ণকুহারে কেমন তিক্ততা সৃষ্টি করলো উদাসীন কণ্ঠটি। আমি চরিত্রহীন নই। কণ্ঠটি বড্ড ক্লেশদায়ক শোনালো। নোমানের মনে হলো একটা বিধ্বস্ত মনকে সে হয়তো আরেকটু বিধ্বস্ত করে তুলেছে। অনুশোচনা ক্রমেই বাড়তে লাগলো নোমানের। মনে হলো ধরণীতে কোনো একজনের চোখে চোখ রাখতে তার কষ্ট হবে। এটা মানা যায় না। জীবনে যেখানে তার দ্বারা সবাই হেসেছে, সেখানে কারোর চোখে তার জন্য ঘৃণা কি করে দীর্ঘস্থায়ী হতে দেবে? আর্থিক সচ্ছলতার সামাজিক অবস্থানের কাছে হেরে গেল কয়েকটা সোনালী কাঞ্চনবেলা। দুটি সাদামাটা বাঞ্ছন ভঙ্গির মানুষকে আর দেখা যায় না স্টিলের বেঞ্চিটির দুধারে। দেখা যায় না সাদামাটা পুরুষটির দিকে মেয়েটিকে বারবার আর চোখে তাকাতে। প্রকৃতিও মনে হয়তো হুটহাট আশ্রে পড়ায় বিরহ মেনে নিতে পারল না। সমীরণে এখন আর বকুল ফুলের সুবাস ভেসে বেড়ায় না, ভেসে বেড়ায় পেট্রোল ডিজেলের পোড়া গন্ধ। সমীরণ ধোয়াটে, ঝরে পড়া বাগান বিলাস ফুলগুলোর আর শোভা পায় না এলোমেলো চুলগুলোতে। বিকাল 5:15, ব্যাংকের সিঁড়ি বেয়ে দোতলা থেকে নিচে নামছে সারাদিনের কর্মব্যস্ততা কাটিয়ে ওঠা কিছু ক্লান্ত বদন। সহকর্মীদের সাথে কথা বলতে বলতে নামলো সৌরভ। সহকর্মীদের বিদায় সম্ভাষণ জানিয়ে অভ্যাস অনুযায়ী আর চোখে তাকায় স্ট্যান্ডের দিকে। ঠোঁটের কোণা অলস গতিতে বেঁকে গেল খালি বেঞ্চিটি দেখে। পরপরই ঘাড় ঘুরিয়ে তাকায় বীরাঙ্গনার দিকে। সমস্যারে গান গাইছে ললনারা। বুক ভরা নিঃশ্বাস ফেলে সৌরভ পা বাড়ালো। কেমন অনুভূতি হয় যখন কারোর সকল চঞ্চলতা আর বোকামোর কারণ নিজেকে মনে হয়? কখন সে কারো কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? স্বরূপ, তোমার তো এখানে 10 মিনিট বসার অভ্যাস, তবে চলে যাচ্ছ যে? এক সহকর্মীর প্রশ্নে সৌরভ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, ম্লান হেসে বলল, অভ্যাসের ছেদ ঘটেছে অপূর্ব। সহকর্মী তার পদচারণা অনুসরণ করে হাঁটতে হাঁটতে শুধায়, কেন অভ্যাসের ছেদ ঘটলো কেন? আজও তো গান হচ্ছে, গান শুনবে না? সৌরভ হাঁটতে হাঁটতে একই রকম শান্ত স্বরে হেসে জবাব দেয়, গায়িকা না থাকলে গান শুনবো কি করে? অপূর্ব চকিতে তাকায় স্বরূপের দিকে, কৌতূহলী গলায় শুধায়, তুমি তো চমৎকার ভাবে আমার সব আগ্রহ কেড়ে নিলে স্বরূপ। তবে গায়িকা রয়েছে এখানে, কাউকে পছন্দ? পছন্দ না পছন্দ তো নয়, এমনি বলে ফেললো কি না অসম্ভব এক বাক্য। সে শুদ্ধে বলল, তেমন কিছু না অপূর্ব, আজ সুর ভেতরে প্রশান্তি সৃষ্টি করতে পারছে না, তাই আগ্রহ পাচ্ছি না শোনার। অপূর্ব আহত সুরে বলল, আমি আরো ভাবলাম ভাবির হয়তো দেখা পাবো। প্রচুর আশা হয়তো করলে স্বরূপ, কিন্তু তোমার পরিকল্পনা কি? বয়স তো কম হলো না, চেহারায় ভারী ভাব চলে আসছে। বিয়ে করবে কবে? স্বরূপ মৃদু হেসে বললে, এই চ্যাপ্টার মনে হয় আমার লাইফে মিসিংই থেকে যাবে। অপূর্ব ঘাড় ঘুরিয়ে তাকায়, সিরিয়াস কণ্ঠে বলে, এ কেমন কথা? বিয়ে করবে না কোনোদিন? সৌরভ হাঁটতে হাঁটে তখন স্টিলের বেঞ্চিটি পার হচ্ছিল। মানবশূন্য বেঞ্চিটি দেখতে দেখতে ম্লান হেসে ঠোঁট উল্টে বলল, কাউকে নিখুঁতভাবে জেনে যাওয়ার শাস্তি হিসেবে আজীবন একাকিত্বে আমার জন্য কখন মঞ্জুর হয়ে গেল বুঝতেই পারলাম না। তুমি অনেক ভারী ভারী কথা বলছো স্বরূপ। বুকটা আসলেই ভারী হয়ে আছে।
আমার কথা বাদ দাও, তুমি এই পথে কোথায় যাচ্ছ? সামনেই কেবলের দোকান, অ্যাডাপ্টর কিনবো একটা। বাবু তার ইঁদুরের মতো দাঁত দিয়ে চার্জারের কেবল ছিঁড়ে ফেলেছে। ও আচ্ছা, ছোট সাহেব এত বড় হয়ে গিয়েছে। 1.5 বছর। তোমার থেকে জীবন যুদ্ধে এগিয়ে আমি। বলে অপূর্ব হেসে ফেলল। স্বরূপও হাসল। তারা একই বয়সী। তারা কথা বলতে বলতে হাঁটতে লাগলো। স্বরূপ সন্ধ্যা বাজারে যাবে, তবে পিছু ফেরার রেস্ট যেন থেকেই যায়। কানে ফোন ঠেকিয়ে ফের আরও একবার পিছু ফিরে তাকালো। না, অযাচিত আবদার করার জন্য আজ আর কেউ ছুটতে ছুটতে বীরাঙ্গনা থেকে বের হচ্ছে না। অপূর্ব পথ বদলে নিল। সে একা একা হাঁটতে হাঁটতে মাকে ফোন দিল। মা রিসিভ করতে সে শুধায়, আম্মা, কি কি সবজি লাগবে? মা জবাবে যা বলছে তা শুনতে শুনতে হঠাৎ ক্ষিপ্র গতিতে শার্টের আস্তিনে টান পড়ল। স্বরূপের গতিরোধ হলো কেউ পিছু টেনে ধরতে। সে চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের বাপাসে। শার্টের আস্তিন আঁকড়ে ধরে হাঁটু আঁকড়ে স্কাই ব্লু রাঙা শাড়ি পরিহিতা এক নারী অবয়ব হাঁপাচ্ছে। তার সকল উৎকণ্ঠার অবসান ঘটিয়ে মেয়েটির স্বচ্ছ টলটলে চোখ তুলে তাকায়। অন্তঃস্থল থমকালো। মাঝ বরাবর সিতিকাটা এলোমেলো হাত খোপার সাথে হালকা রঙের এই শাড়িটি ফ্যাকাশে দেহে মিলেমিশে একাকার। ঠিক যেন সাদা পবনের মাঝে ফুটে ওঠা এক বিস্তর নীলমেঘ। মুখসহ গলদেশে স্পষ্ট ফুটে উঠেছে নীল নীল শিরা উপশিরাগুলো। সে কি অপার সৌন্দর্য! অজান্তেই অস্ফুট স্বরে বিড়বিড় করে, এক টুকরো বরফ খণ্ড। স্বরূপের ধ্যান ভাঙল ঊর্ধ্বশ্বাসের আওয়াজে। নারীটি জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। চোখে মুখে উপচে পড়া রাগ। স্বরূপের দৃষ্টি কৌতূহলী হয়ে পড়ল। অনতি বিলম্বে নৈরা শার্টের আস্তিন ছেড়ে এক প্রকার তেতে উঠল তার উপর।